মোদী সরকারের নতুন ভারত বা মেক ইন ইন্ডিয়া স্লোগান আসলে যে বেচো ভারত বা সেল ইন্ডিয়া, সেটা হয়তো অনেকে কেউ কেউ আজকাল একটু বুঝতে পারছেন। এইটাকেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য, এই বেচো ভারত বা সেল ইন্ডিয়াকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। 46টি রাষ্ট্রায়ত্ত সংস্থা, রাষ্ট্রীয় সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পাবলিক এন্টারপ্রাইজ আপাতত এই মোদী সরকারের বিলগ্নীকরণ, নিজীকরণ, কর্পোরেটাইজেশন, বেসরকারীকরণ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইত্যাদি বিভিন্ন নামে আদতে সবকিছুকে বেচে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, যার মূল্য কয়েক লক্ষ কোটি। 1,05,000 কোটি টাকা থেকে শুরু করে এখন কয়েক লক্ষ হাজার কোটি। এক কথায় সেল থেকে বেল, রেল থেকে বিএসএনএল, সবকিছুকে, যা কিছু আমাদের দেশের, যা কিছু আমাদের রাষ্ট্রের, যা কিছু আমাদের, যা কিছু মানুষের, যা কিছু সকলের, যা কিছু ন্যাশনাল, যা কিছু ন্যাশনালাইজ, তার সমস্ত কিছুকে বেচে দেওয়া শুরু হয়েছে, যা দেশ বিক্রির নামান্তর। তাই আমরা মোদী সরকারের বেচো ভারত বা সেল ইন্ডিয়া থেকে বলতে চাই। প্রথমত এয়ার ইন্ডিয়ার কথা বলবো। আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পৃথিবীতে ভারতের পতাকা বহন করে এয়ার ইন্ডিয়া, যা কিনা আন্তর্জাতিক উড়ানের 50.64% শেয়ার হোল্ডার। এয়ার ইন্ডিয়ার 87 বছরের একটি ঐতিহ্য সারা পৃথিবীর মানচিত্রে। সারা পৃথিবীর 98টি এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া যায়, যার মধ্যে 56টি ডোমেস্টিক ফ্লাইট এবং 42টি আন্তর্জাতিক। তার 100% ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার বেঁচে দিয়েছে। এয়ারপোর্ট বেসরকারীকরণ থেকে শুরু করে কর্মী সংকোচন, জুলাই 2014 থেকে অ্যালায়েন্স এয়ারকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে এমনকি যেসব শ্রমিক বসে গেছেন এবং যারা কর্মরত তাদের সবার পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, এমনকি মাইনেও সব ধরনের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে, দিতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকার। এর ফলে 50,000-এরও বেশি শ্রমিক কর্মচারী আক্রান্ত হচ্ছেন। এরপরে আসবো বিএসএনএল এর কথায়। কেন্দ্রের বিজেপি সরকার বলে তারা নাকি বিএসএনএল কে বাঁচাতে চায়। বিএসএনএল এমটিএনএল কে তারা সংযুক্ত করেছে। 1.5 লক্ষ শ্রমিকের মধ্যে 75,000 স্থায়ী শ্রমিককে তারা ইতিমধ্যেই বিআরএস দিয়েছে, যারা এখনো তাদের প্রাপ্য পায়নি। আরো 20,000 শ্রমিক বা 25,000 শ্রমিককে তারা লে অফ দিচ্ছে। তাহলে 1.5 লক্ষের মধ্যে 1 লাখ চলে গেল, 50,000 দিয়ে তাদের কাজ হবে না। সেজন্য কাজের জন্য স্বাভাবিকভাবেই ঠিকা শ্রমিকদের উপর তাদের নির্ভর করতে হচ্ছে। কিন্তু মজার বিষয়, ওই 50,000 স্থায়ী শ্রমিকও 2-3 মাসের ওপর মাইনে পান না, এবং যে ঠিকা শ্রমিক তারা 15 মাসের ওপর মাইনে পান না। এ এক আশ্চর্য কেন্দ্রের বিজেপি সরকার, মোদী সরকার, যারা মনে করে 15 মাস লোকে মাইনে পাবেন না তবু তারা কাজ করে যাবেন। এই রকম ভাবে তারা বিএসএনএল কে বাঁচাতে চেষ্টা করছেন। ফলে এটা অবশ্যই বেচো ভারত, সেল ইন্ডিয়া আমরা মনে করি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আপনাদের শুনলেও মজা লাগবে হয়তো, 75,000 এই যে স্থায়ী শ্রমিককে তারা বিআরএস দিয়েছে বা 25,000-কে লে অফ, তার জন্য 58,000 কোটি টাকা শুধু বিআরএস এর যে বরাদ্দ, সেটা তাদের বাজেট বরাদ্দতেও নেই এবং তাদের হিসেবেও নেই, তাদের ব্যালেন্স শিটেও নেই। সে টাকা কিন্তু বিআরএস তারা লোককে বসিয়ে দিয়েছে, কিন্তু টাকা কিন্তু শ্রমিকদের তারা দিতে পারেনি। ফলে দুটি ভাবে প্রধানত মোদী সরকার বিএসএনএল কে রুগ্ন করল। এক, আজকে যখন অন্যান্য বেসরকারি সংস্থা 5G স্পেকট্রাম নিয়ে আলোচনা করছে, তখন আজও বিএসএনএল 3G স্পেকট্রামে আটকে আছে। 4G স্পেকট্রামটাও তারা দেব ভাব এখনো দেওয়া শুরু করেনি। আর 2, সমস্ত টাওয়ার, প্রধানত হচ্ছে অধিকাংশ টাওয়ার হচ্ছে আমাদের রাষ্ট্রের অর্থাৎ বিএসএনএল এর, সেগুলিকেই অন্যান্য বেসরকারি সংস্থা, বিশেষ করে জিওকে বিনামূল্যে এই বেচো ইন্ডিয়া সরকার দিয়ে দিচ্ছে। এরপর আসবো ভারতীয় রেলে, যেখানে 25 লক্ষ কর্মী আছে। বেশি ভালো পরিষেবা দেওয়ার নাম করে অলরেডি 150 রেল রুটকে তারা বেসরকারি করছেন এবং তার পাশাপাশি স্টেশনগুলিকে বেসরকারীকরণ করছে, তার পাশাপাশি ট্রেনগুলিকেও বেসরকারীকরণ করছে। এখানে আমাদের যেমন শিয়ালদা স্টেশনের কিছু অংশে বেসরকারীকরণ শুরু হয়েছে, তার জন্য ওখানে দেখবেন একটা বেসরকারি হোটেল এবং রেস্টুরেন্ট খুলতে আরম্ভ করেছে। এর ফলে এর পাশাপাশি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, রেল ইঞ্জিন তৈরির কারখানা, লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপ, কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ, জামালপুর রেলওয়ে ওয়ার্কশপ, এই রেলওয়ে ওয়ার্কশপগুলিও বাংলায় ওই বিলগ্নীকরণ বা বেসরকারীকরণের আওতায় আছে, সারা ভারতের আরো অন্যান্যগুলির পাশাপাশি। এর ফলে শুধু কর্মী সংকোচন হবে, শুধু রেলের কর্মীরা কাজ হারাবেন, তাদের মাইনে বা প্রাপ্য থেকে বঞ্চিত হবেন এয়ার ইন্ডিয়া বা বিএসএনএল এর মতো, তাই নয়, পাশাপাশি সাধারণ হকার,
যায় রেলের মাধ্যমে অন্যান্য জায়গায়, সেই সব হকার, লোডিং আনলোডিং কর্মীরা যারা মাল বহন করেন, এরকম অনেককে এখন থেকে আরপিএফ শিয়ালদা সহ বিভিন্ন স্টেশনে ঢুকতে দিতে চাইছে না, কারণ বেসরকারি হাতে চলে গেছে। তাহলে এগুলি যদি বিবেচনা করেন তাহলে অন্তত 1.5 কোটি মানুষের জীবিকা চলে যাবে। এরা যদি এই ধরনের রোজ দিনানিদিন খাওয়া এই কাজগুলি করতে না পারেন, এবং শিল্প আপনাদের অন্যান্য সংবাদপত্রের মতন আরো অন্যান্য বিক্রি বাটার শিল্প কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি যাত্রীরাও কোনো ধরনের সুবিধা বাড়তি পাবেন না বেসরকারি জায়গায়। যেমন তেজস এক্সপ্রেসের উদাহরণ দিচ্ছি, সেখানে চালু হওয়ার পর আমরা দেখেছি সিনিয়র সিটিজেনরা, ক্যান্সার পেশেন্টরা, ছাত্রছাত্রীরা, এমনকি রেলের কর্মী যারা, তারাও কোনো ধরনের কনসেশন পাননি। 2014 সালের আগে আমরা দেখেছিলাম যে রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতারা বলেছিলেন যে রেল নাকি কোনোদিন বেসরকারীকরণ হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেচো ভারত বা সেল ইন্ডিয়া, মোদী টু সরকার দিব্যি রেলকে বেসরকারীকরণ করে দিচ্ছে। এরপর আসবো বেঙ্গল কেমিক্যালের কথা। দেশের অত্যন্ত একটি ঐতিহ্যশালী সংস্থা, যার সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম যুক্ত, সেই কেন্দ্রীয় সরকারি সংস্থা। এটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং নয়, এটি সম্পূর্ণ 100% পাবলিক এন্টারপ্রাইজ। 1901 সালের প্রতিষ্ঠান, সর্বপ্রথম সবচেয়ে পুরনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই ঐতিহ্যশালী কোম্পানিকে 5 বছর আগে ওরা প্রথম বিলগ্নীকরণ করবে ঠিক করে। তখন শ্রমিক কর্মচারীরা কোর্টে গেছিলেন, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং শ্রমিকদের পক্ষে ছিল। ডিভিশন বেঞ্চে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার গেছে, এখনো কিন্তু রায় বেরোয়নি। ডিভিশন বেঞ্চে হাইকোর্টে এটি সাবজুডিস আছে, বিচারাধীন। অথচ বিচারাধীন হওয়া সত্ত্বেও 2019 সালের নভেম্বর মাসে ওরা আবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিচার ব্যবস্থার তোয়াক্কা না করে বিচারাধীন সংস্থাকেও পুনরায় ক্যাবিনেট ডিসিশন করেছে বিলগ্নীকরণ করবে। এবং তার জন্য ওরা, আপনারা জানেন, জোয়ানের আরো ক্যান্সারাইডিন, সাপের অ্যান্টিভেনাস যে ওষুধ এবং ফিনাইল, ন্যাপথলিন, এইসব তৈরি হয় অত্যন্ত কম দামে, ভালো গুণমান সম্পন্ন। বেসরকারি হাতে গেলে এগুলি সাধারণ মানুষও এর থেকে বঞ্চিত হবে। প্রায় 2000-এর উপর শ্রমিকও এর জন্য বঞ্চিত হচ্ছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা, তার মধ্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট, তাকে 50 বছরের পুরনো সংস্থা, 1965 সাল থেকে আছে, সবচেয়ে বড় স্টিল কারখানা ভারতে। তাকে 8000 শ্রমিক থেকে কমিয়ে 800-র নিচে নিয়ে গেছে এবং শেষ মাসেও এই সংস্থা লাভের মুখ দেখেছে, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারেও লাভের মুখ দেখেছে। তবুও বিলগ্নীকরণ এবং বেচো ইন্ডিয়ার লিস্টে আছে নভেম্বর 2019 থেকে। কিন্তু এখন সামনে আমাদের এখানে অ্যাসেম্বলি ইলেকশন বলে একটু ওরা পিছিয়ে খেলছে। অ্যালয় স্টিল ইলেকশনটা হয়ে গেলে ওরা অত্যন্ত দ্রুত এটাকে নিয়ে আর পিছিয়ে খেলবে না, অনেক এগিয়ে খেলবার চেষ্টা করবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক তেলের কোম্পানি, লাভজনক, পুঁজি বিনিয়োগের ওপর প্রায় 21% লাভে ফেরত আসে। 50,000 শ্রমিক 2015-16 সালে 11,242 কোটি থেকে 2018-19 সালে 16,894 কোটি টাকা লাভ বেড়েছে, সেটাও বেচো ইন্ডিয়ার লিস্টে। বিপিসিএল, নবরত্ন পিএসইউ, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, লাভজনক, পুঁজি বিনিয়োগের ওপর 20% লাভ বাবদ নিয়ে আসতে পারে, 30,000 কর্মী। 2014-15 সালে 5,082 কোটি টাকা থেকে 2018-19 সালে লাভ বেড়েছে 8,527 কোটি টাকায়, তবুও বেচো ইন্ডিয়ার লিস্টে। কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, আরেকটি নবরত্ন পিএসইউ, 2018-19 সালে পুঁজি বিনিয়োগের ওপর 16% লাভ বাবদ বাড়িয়েছে, লাভজনক সংস্থা, 5,000 কর্মী, বেচো ইন্ডিয়ার লিস্টে। কয়লা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমরা 2012 সালে খুচরো পণ্যে মাত্র 51% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিরোধিতা করে এবং খুচরো পণ্যের জন্য প্রায় দেশের 25 কোটি মানুষকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে আমাদের কেন্দ্রের মন্ত্রিসভার মধ্যে আমাদের যে দলের অংশ ছিল, তাকে আমরা 2012 সালে ইউপিএ সরকার থেকে পদত্যাগ করেছিলাম। নীতির দিক থেকে তাই আমরা এফডিআই এর বিরুদ্ধে। আর কয়লায় আশ্চর্যের বিষয়, 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হচ্ছে, যেখানে 73 সালে ইন্দিরা গান্ধী ন্যাশনালাইজ করেছিলেন, জাতীয়করণ করেছিলেন কয়লাকে, সেই কয়লাকে শুধু বিজাতীয়করণ নয়, বিরাষ্ট্রীয়করণ, বিদেশীকরণ করা হচ্ছে। অর্থাৎ বিদেশি মালিকরা আমাদের দেশের খনিজ সম্পদ, আমার রাষ্ট্রের সম্পদ, তার উপরে এবার চুরি করাবে এবং স্বাভাবিকভাবে ঠিকা কর্মী শুধু না, স্থায়ী কর্মীদেরও কয়লা রাখবে না, কয়লায় তারা রাখবে না। এবং কয়লা ক্ষেত্রে এই 100% এফডিআই এর আমরা পুরোপুরি বিরুদ্ধে। এছাড়াও আপনারা যদি খেয়াল করেন ডিফেন্স সেক্টর, সেখানে 74% কর্পোরেটাইজেশন হচ্ছে, 100% হতে একটুখানি বাকি, ওটাও বেচো ইন্ডিয়াতে চলে গেল। অথচ দেশে যে জওয়ানরা সীমানায় আপনার আমার
নিরাপত্তা দেয়, যে অত্যাধুনিক অস্ত্র এবং অ্যামিউনিশন দিয়ে সেগুলি তৈরি হয় 42টি অস্ত্র কারখানায়, যার হেড অফিস কলকাতায়, এবং অস্ত্র কারখানাগুলি 3-4টি ভারত বাংলায় আছে, 42টি সারা ভারতে। সেখানে 74% কর্পোরেটাইজেশন মানে মোদিবাবুর বন্ধুরা বেচো ইন্ডিয়ার এমনই ফল যে মোদি টু সরকারের বন্ধুরা এখন এই অস্ত্র ক্ষেত্রে যে অত্যন্ত গোপনীয় ব্যাপার সেটাও ডিল করবে। এটা বাজারে চলে গেল। এটা আর শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর আওতায় না, এটা এখন বাজারের বিষয়। আলু পটলের মতো আপনার আমার নিরাপত্তার জন্য অস্ত্র এখন বাজারের বিষয়। এভাবে বেচো ইন্ডিয়ার ডিফেন্স গেছে। এরপরে মনে করুন, আমরা দেখেছি মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন বাস স্ট্যান্ডার্ড ব্রেথওয়ের মতো রুগ্ন সংস্থাকে, যেসব ডানলাপের মতো তুলনায় রুগ্ন সংস্থাকে বাঁচাবার জন্য, পুনরুজ্জীবনের জন্য তিনি রেল দপ্তর থেকে, কখনো প্রতিরক্ষা দপ্তর থেকে প্রণববাবুকে রিকোয়েস্ট করে তিনি বরাদ দিয়েছিলেন যাতে এগুলি পুনরুজ্জীবিত হয়। পুনরুজ্জীবিত হয়েছিল, লাভজনক হয়েছিল। বেচো ইন্ডিয়ার সরকার, মোদি টু সরকার কিন্তু সেল ইন্ডিয়ার নামে বলছে মেক ইন ইন্ডিয়া, কিন্তু নতুন ভারতের নামে সমস্ত লাভজনক সংস্থা, এই নয় যে রুগ্ন সংস্থা, সমস্ত লাভজনক সংস্থাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে। যেমন ধরুন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কথা আগে বলেছি, 100 যদি ওদের অর্ডার থাকে যে 380টা ইঞ্জিন বানাতে হবে, তাহলে 450খানা ইঞ্জিন ওরা বানাতে পারে প্রতি বছর। এত হাই প্রোডাক্টিভ, এত বেশি মাত্রায় লাভজনক একটি সংস্থা। তাকেও কিন্তু ওরা প্রত্যেকটি হচ্ছে লাভজনক সংস্থা, তাকে ওরা বেচো ইন্ডিয়াতে নিয়ে গেছে। এলআইসি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এলআইসিতে পলিসি হোল্ডার 28 কোটির বেশি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের একটা বিশাল অংশ এলআইসিতে আছে, কিন্তু প্রায় 11,000 কোটি টাকা মোদী সরকার 5 বছরে সেটাকে খোলা বাজারে দিয়ে দিয়েছে। এলআইসির 11,000 কোটি টাকা, যার মধ্যে 4,000 কোটি টাকা গেছে আইডিবিআইতে। আইডিবিআই রুগ্ন হচ্ছে, আপনারা জানেন, আইডিবিআই উঠে যাবে, তাহলে এলআইসি 4,000 কোটি টাকা গেল। এইভাবে এলআইসিকে রুগ্ন করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সবচেয়ে বড় সাধারণ মানুষের একটা ভরসার জায়গা এলআইসি, সেটা উঠে যাবে। এরপরে টার্গেট করেছে এখন আদানিকে নাকি কয়েক লক্ষ হাজার কোটি টাকা লোন দেবে, যেরকম এলআইসি আইডিবিআইকে দিয়েছে, এখন নাকি স্টেট ব্যাংক দেবে আদানিকে। তাহলে বেচো ইন্ডিয়া সরকার এবার আমাদের সবচেয়ে বড় ভরসাস্থল স্টেট ব্যাংককেও রুগ্ন করবে, কারণ আদানি সে টাকার লোন শোধ করবেন না, তারপর তাদের ঋণ মকুব করে দেওয়া হবে। ফলে এই বেচো ইন্ডিয়াতে আপনারা যেসব ডায়লগ আপনারা দেখেছেন, পুনরুজ্জীবনের জন্য মমতা ব্যানার্জি সরকার অধিগ্রহণ করে মাইনে দিচ্ছেন 16 সাল থেকে। কেন্দ্রীয় সরকারের সাথে একটা সই লাগবে, রাষ্ট্রপতি পারমিশন দেবে, আমাদের সমস্ত রেডি, প্রজেক্ট রিপোর্ট রেডি, ডিপিআর রেডি, প্রোডাকশন আমরা করব, সইটুকু আসছে না। বেচো ইন্ডিয়া সরকার চায় না কিছু চলুক, চায় সব উঠে যাক, সব বেঁচে যাক, আর ওদের বন্ধুরা এবং বিদেশিরা পরিপুষ্ট হোক। তাই এই বেচো ইন্ডিয়ার বিরুদ্ধে আরো অনেক আছে। ধরুন ড্রেসিং করে না, ড্রেসিং এর জন্য অন্তত 8,000 কোটি টাকার ওপরে বকেয়া, 800 কোটি টাকার ওপরে বকেয়া, সব মেলালে বকেয়া দাঁড়াবে 13,000 কোটি টাকার ওপর। ড্রেসিং না করলে আমাদের নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও। ড্রেসিং না করলে বন্দর বাঁচে না। তাহলে কলকাতা এবং হলদিয়া বন্দরকে ড্রেসিং না করে ওরা রুগ্ন করছে, এরপর এটাকে বেচো ইন্ডিয়ার দলে নিয়ে যাবে, বলবে এটাও বাদ হয়ে যাবে। এইভাবে ওরা সেল থেকে ভেল, রেল থেকে পিএসএল, যেভাবে বেচো ভারত বা সেল ইন্ডিয়াতে নেমেছে, আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প বাঁচাতে, শ্রমিক বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশ বিক্রিকে আটকাতে, আমাদের সংসদের ভেতরে বাইরে যে আন্দোলন চলছে তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তার শ্রমিক শাখার পক্ষ থেকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এবং চিরকাল পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়েছে কুৎস, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, এবং শেষ কথা বলেন মানুষ। এই বেচো ভারত এবং সেল ইন্ডিয়াকে যারা মোদি টু সরকার এভাবে দেশের সমস্ত কিছু নিয়ে চিনিমিনি খেলছে, সেই বেচো ভারতের জবাবও মানুষই ওদের 2021-এ 2024-এ দেবেন বলে আমরা আমাদের পার্টির দিক থেকে মনে করি। আমরা এই জন্য খুব কনফিডেন্ট। ধন্যবাদ। এরপরে আপনারা শুনেছেন আমাদের বসিরহাট নেতা, রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী সম্মানীয় সুব্রত মুখোপাধ্যায় আপনাদেরকে প্রেস কনফারেন্সের জন্য আসছেন। উনি আরো অন্য বিষয়ে আপনাদের কাছে রাখবেন।
আজকে একটি আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। আপনারা সবাই জানেন যে 10 বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সরকার চলছে। তো মানুষের অনেক আশা এই সরকারের উপর রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের একটি বিষয় যার উপর গুরুত্ব দেয়, সবচেয়ে দেওয়া হয় অনেক বেশি, তার নাম হলো রাস্তা। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্প্রতি কোথায় কোথায় কত রাস্তা করা হবে, কত রাস্তা রিপেয়ার করা হবে, কত রাস্তা গ্রামে হবে, কত রাস্তা শহর হবে, তার একটা বিস্তারিত বিবরণ দিয়েছে। এবং সেই রাস্তাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে একটি একটি করে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, নতুন রাস্তা, গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা, রিপেয়ারের রাস্তা, এই সব ভাগ করে আমি তার আজকে বিবরণ দেব যে উনি কিভাবে তার সেই প্রতিশ্রুতি পালন করেছেন। কারণ রাস্তা শুধু রাস্তা নয়, রাস্তা একটা ইমপ্রেশন। একটা লোক প্লেন থেকে নেমেই যখন রাস্তায় যায়, তারপর বাড়ি গিয়ে সবচেয়ে আগে যেটা রিমার্ক করে সেটা রাস্তার উপরে। আজকে যদি রাস্তা ভালো হয় তো সেই শহরের অথবা গ্রামে সুনাম বৃদ্ধি হয়ে যায়। এটা এতটাই মানুষের অন্তরের সাথে যুক্ত হয়ে আছে। সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মমতা ব্যানার্জি একটা ইতিহাস করেছেন। সারা ভারতবর্ষে কোনো রাজ্য, এটা এক রকমের চ্যালেঞ্জ করেই বলতে পারি, কোনো রাজ্য কি গ্রামে কি শহরে কি নতুন রাস্তা কি পুরনো রাস্তায় জানি এত বেশি করেনি। এটা আমি 10 বছরের নিরিখে একথা বলছি। তার মধ্যে এই 5 বছরের তো নিশ্চয়ই রয়ে গেছে। এই যে প্রথমেই আমি বলি, উনি রাস্তাঘাটের সম্প্রতি একটা সংবাদ এলো যে অনেক জায়গায় ঘোড়া টোড়া রয়েছে। উনি সমস্তটা পর্যবেক্ষণ করে পথশ্রী অভিযান বলে রাস্তাঘাটের হাল কাটানোর জন্য একটা ঘোষণা করলেন। এবং সেই ঘোষণাটা খুব মামুলি নয়। গোটা রাজ্যে 12,000 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় আসে এবং মেরামত করা হয়। আর এটা তখন নাম দেওয়া হয়েছিল পথশ্রী। পথশ্রীর আওতায় মেরামতের জন্য 7,000 রাস্তাকে চিহ্নিত করা হয়। রাজ্যের নানা প্রান্ত থেকে রাস্তা সংক্রান্ত যেসব অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে দিদিকে বলো বা সিপিএম গ্রিভেন্স রেজিস্ট্রেশন সেলে পৌঁছেছিল, তার ভিত্তিতে মেরামতির তালিকা তৈরি হয়েছিল এবং তিনি তা সম্পূর্ণ করেছেন। আজকে যখন আমি এখানে বসে এই 12,000 কিলোমিটার রাস্তা ওনার ঘোষণার কথা বলছি, তখন কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা বলছি। গত দশকে মোট 1,18,128 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা সংস্কার এবং নির্মিত হয়েছে। অল টাইম রেকর্ড, অল ইন্ডিয়া রেকর্ড। আমি আবার রিপিট করে বলছি, গত দশকে অর্থাৎ 10 বছরের মধ্যে, তাই কমাস কম, 1,18,128 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা ওনার নেতৃত্বে তৈরি হয়েছে। 2019 এবং 20 মধ্যে 474 কিলোমিটার রাস্তা
সিমেন্ট কংক্রিট, 50 কিলোমিটার বিটুমিন তৈরির কাজও শেষ হয়েছে। 20-21 মধ্যে সালের মধ্যে 690 কিলোমিটার রাস্তা সমাপ্ত করার লক্ষ্যমাত্র এর সঙ্গে রাখা হয়েছে। এটা এক কথায় একটা মানে ইতিহাস। আমরা 10 বছর আছি, কিন্তু সরকারের নেই, এই রাজ্যে আছি বহু বছর ধরে। আমরা শহরে এবং গ্রামে রাস্তা তৈরি এবং রিপেয়ার করার কথা দিয়ে যথেষ্ট কাজ করার এর কোনো নজির নেই। আমরা খুব চ্যালেঞ্জ করে এই ঘোষণাটা করছি। তার কারণ রাস্তা ব্যাপারটা ঠিক একটা মানুষের খাবার যেমন গুরুত্বপূর্ণ, একটা সমাজের রাস্তাও কিন্তু ঠিক সমান গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে। কি রাজনীতি, কি সমাজনীতি, এমনকি কি ধর্মনীতি, সর্বত্রই এটা উল্লেখযোগ্য। বাংলার গ্রামীণ সড়ক যোজনার আওতায়, কারণ এটা আরো গুরুত্বপূর্ণ, কারণ আমরা বরাবরই কোনো সরকার আসতে দেখেছি রাস্তা কলকাতার ঝাঁচকযোগ্য হতো, কিন্তু গ্রামকে উপেক্ষা করা হতো। মমতা ব্যানার্জি কি করলেন? মমতা ব্যানার্জি গ্রামীণ সড়ক যোজনার আওতায় 16,561 কোটি টাকা ব্যয়, 16,561 কোটি টাকা ব্যয়, 35,611 কিলোমিটার রাস্তা তৈরি তিনি আমাদের অনুমতি দিলেন। আমি যেহেতু গ্রামীণ দেখি, আমি গর্বের সাথে এই কথা ঘোষণা করছি যে এর আগে আমি ডিপার্টমেন্টে দেখেছি, আগে কোনো সরকার খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জ করে কথা বলতে পারি, এর আগে কোনো সরকার, এমনকি জ্যোতিবাবুদের প্রায় 30-40 বছরের সরকার ছিল, রাস্তাকে যেভাবে উপেক্ষা করা হয়েছে এবং একসময় বলা হয়েছে না কেন্দ্রীয় সরকার দিতে চায়, বলেছে না রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাস্তা নেব না। মমতা ব্যানার্জি তা করেননি। মমতা ব্যানার্জি এই কোটি কোটি টাকা ব্যয় এবং হাজার হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করার আমাদের নির্দেশ দিয়েছে এবং আমরা করেছি। 2018-19 সালে 2010 কোটি টাকা খরচ হয়েছে, যা রাজ্যে অন্যগুলোর সঙ্গে সর্বোচ্চ। ইতিমধ্যেই 31শে ডিসেম্বর 2019 অবধি 1139 কোটি টাকা ব্যয় আমরা করে ফেলেছি, প্রায় 2018 এবং 19 সালে 5,111 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন রাস্তা তৈরি করা হয়েছে, যা এখন পর্যন্ত দেশের মধ্যে সেরা। আমি বারে বারে বলি, তার কারণ এটা কেন্দ্রীয় সরকারও এই উপমা দিয়েই অনেক সময় মিটিং করে যে কোন প্রদেশে কত টার্গেট ছিল আর কত করা হয়েছে, কত টাকা করা হয়েছে। কমিটমেন্টের সাথে কাজটাকে মেলাবার শুধু আমাদের পর্যায়ে নয়, একেবারে সর্বোচ্চ আমাদের কেন্দ্রীয় সরকার তারা পর্যন্ত মিলিয়ে এই তথ্য স্বীকার করেছে। 2012 এবং 2018 সালের মধ্যে 1,165 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে এবং প্রায় 3,500 কিলোমিটার রাস্তা নির্মাণের বিভিন্ন পর্যায়ে আছে। এগুলো কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। রাস্তা সংযোজনের উন্নতির জন্য 31শে ডিসেম্বর 2019 অবধি, এটা পিডব্লিউডি একটু কথা আপনাদের জানাই, পিডব্লিউডি আমরা রাস্তা দুভাগে করি, এক পিডব্লিউডি করে আর তারপরে পিএমজিএসওয়াই এবং আরআইটিআর আমরা গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে করি। তো আমি যেহেতু রাস্তার কথা বলছি আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সভাপতি পিডব্লিউডির কথাটাও আমি উল্লেখ করছি। 2019 অবধি পিডব্লিউডি 140 কিলোমিটার ডবল লেনের 10 মিটার চওড়া রাস্তা, 270 কিলোমিটার 2 লেনের 7 মিটার চওড়া ক্যারিওয়ে এবং 300 কিলোমিটার 5.50 মিটার চওড়া রাস্তা এবং 2,200 কিলোমিটার রাস্তা মজবুত করেছে। এটাও উল্লেখযোগ্য, কারণ আমাদের পিডব্লিউডি সরাসরি রাজ্যের আমাদের সরকারের তহবিল থেকে
সরকারের কাজটা করে থাকেন এবং এটাও অল টাইম রেকর্ড, যা আমি উল্লেখ করলাম। 2019-20 সালে মানে প্রায় চলতি রাস্তাগুলিকে চওড়া এবং মজবুত করার জন্য পিডব্লিউডির দীর্ঘ গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো করা হয়েছে আমরা সরাসরি বলে দিতে চাই, একদম টিভিতে এক উল্লেখ করে দিয়ে যাতে মানুষ মিলিয়ে দিতে পারে। এর মধ্যে কোনো তঞ্চকতা আমরা আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী রাখতে চান না। তারপর অতীতে অনেক সরকার এই রাস্তাকে নিয়ে তঞ্চকতা করেছে। একটা হল কি না, আমজোড়া রোড বীরভূম, রঘুনাথপুর চন্দনকিয়ারি থেকে 4 রোড পুরুলিয়া, সিমলাপাল ধাপটা রোড ভেদুয়া থেকে শালবিহারি রোড ঝাঁটি পাহাড়ি, বাঁকুড়ায় কাশীপুর রোড, কুচবিহারে মানেশ্বর আলিপুরদুয়ার রোড, হাতিগেরিয়া কুলচিকি রোহিণী, ঝাড়গ্রামের রোড, কৃষ্ণনগরে নদিয়ার হাসখালি রোড, দমদম লালহাটি রোড, বসিরহাট শরৎনগর রোড, বিষ্ণুপুরে বেরিয়াঘাটা রোড, সরবেরিয়ায় উত্তর 24 পরগনার ঢাকালি রোড, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ রোড, মিদনাপুরের পশ্চিম মিদনাপুরের কেশপুর রোড, মেচেদায় মেদিনীপুরের তমলুক রোড, আনন্দপুর খাটকি ময়না তারদা রোড, ধোলাতে নিশ্চিন্তপুর রোড, লক্ষ্মীকান্তপুর রোড, দক্ষিণ 24 পরগনার ধোলা রোড, রামগঞ্জ যে উজরেই উত্তর দিনাজপুরের দাসপাড়া রোড। এগুলোর প্রত্যেকটা মমতা ব্যানার্জির ঘোষণা ছিল এবং এটা সম্প্রতি ছিল পিডব্লিউডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে তা আমি ঘোষণা করলাম। এই অর্থবর্ষে 19-20-তে এই সময় পিডব্লিউডি বর্তমানে কেবল স্টেট আরওবি তৈরি করেছে, আর উলুবেড়িয়ার আরওবি ও নদী খালের ওপর 18টা সেতু নির্মাণ করেছে। আমি দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলছি, অতীতে অনেক সরকার গেছে, নামি দামি কম নামি সব কিছু, কিন্তু এই ধরনের 18টা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করেছে বলে এই কয়েক বছরের মধ্যে নজির নেই। এর মধ্যে রয়েছে কারা, নদিয়া মুর্শিদাবাদ সংযুক্ত করার জন্য রাধানগর ঘাটে জলন্ধি নদীর উপরে ব্রিজ। আমি উল্লেখ করে দিচ্ছি এই কারণে যে আপনাদের মাধ্যমে যাতে জনগণ এগুলো মিলিয়ে দিতে পারে যে এর সত্যতা কতখানি, কারণ এই ব্রিজগুলো মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মমতা ব্যানার্জির কাছে বারে বারে বিভিন্ন মাধ্যমে তৈরি করবার জন্য আবেদন আসছে। আমি দুটো কথা বলতে চাই, যে মমতা ব্যানার্জির কমিটমেন্টকে ফুলফিল করাকে তুলে ধরতে চাই, আর সরকার যে সমস্ত জায়গায় ছিল না রাস্তা ব্রিজ সেগুলোকে কিভাবে করেছে তা তুলে ধরতে চাই। দুটো উইংসের কথাই আমি উল্লেখ করছি। জন্য পিডব্লিউডিতে 219-20 সালে যাতে বহুদিন মেয়াদ বাড়ে সেই জন্য 100টি সেতু এবং 51টি বাড়ি সংস্কার করেছে। 1240 কিলোমিটার রাস্তা চওড়া করেছে, শক্তিশালী করেছে 440টি প্রকল্প, যেটা আরো চলছে, আর 510 কিলোমিটার ইন্টারমিডিয়েট আর 2540 কিলোমিটার রাস্তা আরো নানাভাবে মজবুত করার কাজ হচ্ছে। মজবুতটা অনেক সময় আপনারা সহজ করে বললে বুঝতে পারবেন, রাস্তা রিপেয়ার করা, এটাকে মজবুত করা, অনেক সময় আবার রাস্তাটাকে চওড়া করা, হয়তো 12 ফুটের রাস্তা আছে সেটাকে 16 ফুট করলে তার লংজিভিটি এবং ব্যবহারযোগ্যতাটা অনেক বেশি হয় সেই দিক থেকে। 61টি সেতু, 40টি আরওবি নির্মাণের কাজ চলছে। বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে 6 লেনের উন্নত কানেক্টর 2345 কোটি টাকায় তৈরি হচ্ছে এবং এই টাকাগুলোর মধ্যে মূলত রাজ্য সরকারের অর্থ, এখানে কেন্দ্রীয় সরকারের কোনো
সহযোগিতা নেই। নদিয়ায় NH 34, হুগলি ও মামরায় SH 13 সংযুক্তকারী রোড করিডোর তৈরি হচ্ছে। বাঁশবেড়িয়ায় আরবি আর কল্যাণীতে হুগলির উপর 6 লেনের অতিরিক্ত ডোজ কেবল সেতুর জন্য 1777 কোটি টাকা খরচ করা হচ্ছে। পূর্ব বর্ধমানের কালনা ও নদিয়ার শান্তিপুরে সংযোগকারী ভাগীরথী নদীর উপর সেতু নির্মাণের জন্য ব্যয় করা হচ্ছে 1098 কোটি টাকা। এটা খুব গুরুত্বপূর্ণ দুটো জেলার অর্থনীতি এবং সমাজনীতি দুটো কারণেই খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বর্ডার, খুব তাড়াতাড়ি আমরা এটা দিয়ে যাতায়াত করতে পারি এবং অনেক ইদানিংকালে মালবাহী লরিও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পুরসুরা আরামবাগকে চওড়া ও মজবুত করতে 512 কোটি টাকা খরচ করা হচ্ছে। শিবপুরের কাছে অজয় নদীর উপরে সেতু নির্মাণের জন্য 163 কোটি টাকা খরচ করা হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা উল্লেখ করলাম এই কারণে যে রাস্তা সেতু আমরা যে দুটো মমতা ব্যানার্জির দুটো হাত এ ব্যাপারে দুটোকে যেভাবে ব্যবহার করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অল টাইম সেভার এবং এটাই মানুষ দেখে, মানুষের ইমিডিয়েট রিয়াকশন হয় এটা। আমরা এই যে নির্বাচন করতে যাব, আমরা এলাকা ভিত্তিক অনেক কথা বলবো, কিন্তু সরকার থেকে যে কটা টার্গেটের উপরে আমরা বলবো, হেডের উপরে বলবো, মানুষকে আমরা রেশন দিয়েছি যেমন বলবো, ততটাই গুরুত্ব দিয়ে বলবো মানুষকে যাতায়াতের রাস্তা কতটা দিয়েছি আমরা, সেতুও তত করেছি। আমি এর সঙ্গে উল্লেখ করি যে গ্রামে আমফান ইত্যাদি ন্যাচারাল ক্যালামিটি হওয়ার পর যেভাবে নতুন করে একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নেই, এই প্রত্যন্ত গ্রামে নদীবহুল গ্রামে যেভাবে মমতা ব্যানার্জি রাস্তা করে দিয়েছেন এবং সেই রাস্তার দুটো কাজ, জলকে অতিরিক্ত জলকে আটকানো অর্থাৎ বন্যার প্রকল্পে আটকানো এবং মানুষকে রাস্তা করে দেওয়া। মমতা ব্যানার্জির টার্গেট এই রাস্তাটা শুধু চলার এবং বাঁধ হিসেবে নয়, এমন দিন আসুক যখন তার উপর দিয়ে বাস পর্যন্ত চলতে পারে, মানুষ যাতায়াত করতে পারে। তো এইভাবে পশ্চিমবঙ্গটাকে আমরা সুন্দর এবং সহজ করে দিয়েছি। আমি অনুরোধ করবো কেউ যদি আপনাদের চ্যালেঞ্জ করে তাহলে তাদের কলকাতা শুধু নয়, আপনারা বাঁকুড়া চলে যেতে বলবেন, পুরুলিয়া চলে যেতে বলবেন, বর্ধমান চলে যেতে বলবেন, তারপর ফিরে এসে যে রিপোর্টটা পাবেন সেই রিপোর্টটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ করতে পারবেন। আমরা এতটাই গর্বের সাথে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তার নির্দেশে তিনি অনেক জায়গায় আমরা পয়সা জোগাড় করতে পারিনি ডিপার্টমেন্টে, সেই পয়সা উনি জোগাড় করে আমাদের দিয়েছে। আমরা ব্যক্তিগতভাবেও সুনামের সাথে কাজ করতে পেরেছি শুধু তার এই উপলব্ধির জন্য। আমরা একটুখানি আপনাদের কাছে রাখলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শুধু একটা প্রশ্ন হয়, আজকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন, এটাকে দিলীপ ঘোষ বলছে এটা একটা নাটক। অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ নাটকটা কি তাই জানেন না, কারণ উনি জন্মসূত্রেই নাটক, ওই জন্য উনি রাজনীতি কি, মানুষ কি, মানুষের ভালোবাসা কি, ভালো লাগা কি, এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা ওনার নেই। ওনার সম্পর্কে আমি দুঃখই করতে পারি, আর কিছু বলতে পারি না। মমতা ব্যানার্জির এই যে মানুষের ভালোবাসা, এর মধ্যে দিয়ে শুধুমাত্র উনি প্রকাশ করলেন না, অনেককে অনুকরণ করতে বললেন, অনেককে এরকম করছেন এর মধ্যে দিয়ে যে তুমি মুখ্যমন্ত্রী নও, তুমি মানুষে, তুমি সকলে, একটা ছোট্ট লাইন দিয়ে সেটুকুনি নেওয়ার মধ্যে দিয়ে এইটুকুনি উনি আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে বললেন। যেমন আমার কি হবে, আমি আজকে যেহেতু আমি লাইনে দিই আমার আর লজ্জা করবে না, যে দেশে যে রাজ্যে মুখ্যমন্ত্রী লাইন দিয়ে দেয় সে দেশে আমার 2 ঘন্টা লাইন দিতে আমার লজ্জা করবে না। এই সামাজিক বোধ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী একটা নিজস্ব কায়দায় এটা গ্রহণ করেছে। এটাকে ছোট করে দেখবার যারা চেষ্টা করে তাদের জন্য দুঃখই হয় আর লজ্জা হয় জেলা রাজনৈতিক দলের নেতা। কালকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যে কৃষক সম্মান নিধি তার তথ্য কেন্দ্র দিলে রাজ্য যাচাই করে দেবে, অর্থাৎ কৃষক সম্মান নিধি রাজ্যে চালু হতে আপত্তি নেই, পরিষ্কার বলে দিয়েছে। সেটা নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে এতদিন যেসব কৃষকদের বঞ্চিত করা হলো টাকা দেওয়া হলো না, তার দায়টা নেই। টাকা
দেওয়া নেই এমন কোনো ক্ষেত্র নেই। এবং মমতা ব্যানার্জি যারা একদম সমাজে এই কাজগুলো করে কৃষক শ্রমিক এদের কথা ওনার রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও আমি জানি, তখন থেকেই উনি এদের মধ্যে কাজ করেন, এদের কথা ভাবেন এবং সেই ঘটনা থেকেই এই কাজগুলো এসেছে। তাকে ছোট করে দেখে এই সংকীর্ণ ভোটের রাজনীতি করতে চাইছে মিষ্টিওয়ালারা, এরা ছাড়া আর কিছু না। রাস্তাগুলো তো প্রচুর রাস্তার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এসেছে, কিন্তু বহু ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে দেখা যায় রাস্তার সংস্কারের পরে রাস্তা নষ্ট হয়ে যায়। এমনকি ঠিকাদারদের বিরুদ্ধে বা কি কি ব্যবস্থা নিয়েছে সরকার? হ্যাঁ, আমরা কঠিন ব্যবস্থা নিয়েছি। আমরা বলেছি যে ঠিকাদার 5 বছর রাস্তা যে তৈরি হলো 5 বছর ঠিকাদার মেনটেন করবে। আমরা কঠিনভাবে 5 বছর দেখি যে ঠিকাদার মেনটেন করছে কিনা, আর ঠিকাদারের শেষ হয়ে যাওয়ার পর আমাদের দায়িত্ব মেনটেন করা। অর্থাৎ আমাদের যে পরিকাঠামো আছে জেলা স্তরে, তারা আমাদের নোটিশে নিয়ে আসবেন ছোট বড় কম যা রিপেয়ার করতে হবে সেই ব্যাপারে আমরা টাকা বরাদ্দ করে আমরা রিপেয়ার করি। 5 বছর যারা তৈরি করেছেন তারা যদি করে আমরা সেটা তদবির করি, আর তাদের দায়িত্ব তার টাকা দেওয়া থাকে, আর তারপরে খারাপ হয়ে গেলে আমরা সরকার থেকে সেই দায়িত্ব পালন করি। বাবুল সুপ্রিয় টুইট করেছে যে NCRB data shows Bengal recorded highest political deaths in 2019. তো 2019 highest political deaths হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আমরা বলছি। তো সেই বিষয়ে কি বলবেন? পলিটিক্যাল ডেথ অর্থাৎ রাজনৈতিক আমাদের সবথেকে বেশি হয়েছে। আমাদের ঈশ্বর লিখে দিয়েছে মমতা ব্যানার্জির কপালে যে রাজনৈতিক মৃত্যুটা এক্ষুনি তোমার হবে না, অনেক বছর তোমাকে এখন এখানে রাজনৈতিক দায়িত্ব পালন করতে হবে। তো ওগুলো কপালে লেখা থাকে ঈশ্বরের, তো ওই বাবুল সুপ্রিয় কিছু করতে পারবে না। না, বাবুল সুপ্রিয় বলছেন যে এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে বহু মানুষ মারা গেছে, তো সেইটার যে রেকর্ড সেটা সব থেকে বেশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সবচেয়ে বেশি মারা গেছে রাজনৈতিক কারণে গুজরাটে সবচেয়ে বেশি মারা গেছে, এবং অতীতেও নৃশংস ভাবে। পশ্চিমবঙ্গে যদি কেউ তোমরা ছোট তাই আমরা নকশাল পিরিয়ড দেখছি, উনি দেখেননি তাই নকশাল সিপিএম সেসব পিরিয়ড যদি ইতিহাসটা পড়ে নেন তাহলে এই মমতার আমলটাকেও কিন্তু আমরা যুক্ত করবেন। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের আমরা যে কৃষি আইন সেটা বাতিলের ডেলি একটা কাগজে লিস্ট বেরোতো কতজন মারা হয়েছে আর কাউন্টার মারা হয়েছে। আজকে কি আপনারা যারা সংবাদপত্র যারা সংবাদের সাথে যুক্ত সেই লিস্ট ছাপা, তারপরে কি করে বলেন এইসব কথা? সেই যুগে আছে আমরা। কালকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রের আমরা যে কৃষি আইন তা বাতিলের জন্য একটা বিধানসভা একটা প্রস্তাব আনার জন্য স্বল্পকালীন অধিবেশন বসতে পারে। বিজেপি বলছে যে তারা অনাস্থা আনবে সরকারের বিরুদ্ধে এবং তাদের কটাক্ষ সরকারটা না পড়ে যায়, এই প্রস্তাব আনবে সরকারটা পড়ে যায়। এটা তো এই বিষয়টা এদের এত কম জ্ঞান, শুধু রাস্তায় হল্লা ছাড়া তো কোনো জ্ঞান নেই, তার ফলে এইসব কথা বলে। মুখ্যমন্ত্রী একটা এমন সিদ্ধান্ত আনতে চলেছিলেন যেটা সমাজের সকলের, কোনো দলের নয়। যদি আনি কালকে তার ভাবনাটা করেছে, কতটা সরকারিভাবে বলবেন চলবেন আমি এখনো জানি না, কিন্তু ভাবনাটা আমাদের সকলের কাছেই করেছে। যদি সেটা এক্সিকিউট করেন তো হতেই পারে, কিন্তু তার সাথে ল অ্যান্ড অর্ডারের যদি সম্পর্ক নেই, গত 50 বছরের স্বাধীনতা উত্তর যুগে দ্য বেস্ট ল অ্যান্ড অর্ডার মমতা ব্যানার্জির আমলে এই 10 বছর পরে কি হবে সেটা আবার পরে। বারবার যে বিজেপির পক্ষ থেকে প্রচারের চেষ্টা হচ্ছে, বিজেপি একটা রাজনৈতিক দল নয়। এই অরাজনৈতিক কথাগুলোর জবাব দেওয়া ওই জন্য মুশকিল হয়। আমরা রাজনৈতিক লোক, রাজনৈতিক কথার জবাব দিই। এই অরাজনৈতিক মানুষগুলোর কথার উত্তর দেওয়া দুর্বুদ্ধ হয়ে দাঁড়ায়। বারবার বলছে সরকারটা চলে যাবে, 2 মাসের পর থাকবে কিনা জানি না। মমতা ব্যানার্জি 10 বছর আছে, 8-5 বছর লিখে সই করে নিন, আর বেকার করা টাকা খরচ করছে আর লোকজন নেতা পাচ্ছে, আর তারপরে 5 বছর আবার পরে করবো। Sir, one question is, sir, do you think such allegations of law and order in the state of West Bengal can also lead to multiple phases in the election? In the past also we have seen West Bengal given maximum number of phases. Law and order comparatively better than any state and international. You
union leader also. So therefore it is a just question, just a dialogue. You go through the record of the government of India and you